আসসালামু আলাইকুম। কি অবস্থা, কেমন আছো? পড়ালেখা কেমন চলতেছে? আমরা যে অধ্যায়টা পড়তেছিলাম ওটা হচ্ছে কি ছিল আমাদের? তাপগতিবিদ্যা বা থার্মোডাইনামিক্স নাকি? ওই অধ্যায়টা নিয়ে হচ্ছে আমরা ওই অধ্যায়টা একটু কয়েকটা লেকচার ভিডিও বানিয়ে রাখতেছি, যাতে তোমার পরবর্তীতে যখন পড়বা রিভাইজ দিবা যাতে উপকার হয় আর কি। এখন শুরু করি আমরা। তাপগতিবিদ্যা অধ্যায়ের আমাদের মেইন টপিকগুলো কি কি ছিল মনে আছে? আমাদের যে মেইন টপিকগুলো ছিল এগুলো হচ্ছে, প্রথমটা হচ্ছে কি তাপীয় সমতা, এরপরে হচ্ছে কি তাপমাত্রা ধারণা, এরপরে তাপগতিবিদ্যার প্রথম সূত্র ছিল, তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র ছিল, এরপরে কার্নো চক্র নামে একটা চক্র ছিল, হ্যাঁ। এরপরে টপিক হচ্ছে রেফ্রিজারেটর, হ্যাঁ, যেটাকে হচ্ছে বাংলাতে বলা হচ্ছে হিমায়ক। বাংলা নামগুলো হচ্ছে মাথায় রাখবা আর কি, এগুলো মাঝে মাঝে হচ্ছে এমসিকিউ দিয়ে দেয় আর কি। এরপর হচ্ছে ইঞ্জিনের দক্ষতা। দক্ষতা আমরা শক্তি ক্ষমতা অধ্যায়ের কর্মদক্ষতা পড়ছি না, ওরকমই কিছুটা, হ্যাঁ। এটাকে ইটা দিয়ে প্রকাশ করা হয়। এরপরে দেখবো হচ্ছে আমরা এনট্রপি আর হচ্ছে বিশৃঙ্খলার মধ্যে কি পার্থক্য, কোনটা দিয়ে কি বোঝায় আর কি। এরপরে ধরো কার্নো চক্র থেকে সবচেয়ে বেশি ম্যাথ আসবে তোমার, এরপর হচ্ছে এনট্রপি, এগুলো আমরা দেখবো আর কি। তাহলে এগুলো হচ্ছে আমাদের এই অধ্যায়ের মেইন টপিকগুলো হচ্ছে এগুলো। তাহলে আমাদের প্রথম টপিকটি ছিল হচ্ছে কি তাপীয় সমতা, বা হচ্ছে থার্মাল ইকুইলিব্রিয়াম। এখন কথা হচ্ছে তাপীয় সমতা বা থার্মাল ইকুইলিব্রিয়াম, এটা মানে কি? ধরো তোমার কাছে দুইটি বস্তু আছে, একটি হচ্ছে এ বস্তু আরটি হচ্ছে বি বস্তু। তাহলে এ বস্তুর যে তাপ এটা হচ্ছে উচ্চ তাপ, উচ্চ তাপমাত্রা, আর বি বস্তুর তাপমাত্রা হচ্ছে কি নিম্ন, ঠিক আছে। তাহলে উচ্চ তাপমাত্রার বস্তু থেকে নিম্ন তাপমাত্রার বস্তুর দিকে সবসময় তাপমাত্রা কি হবে? যাবে না। তাহলে তাদের মধ্যে কি হবে? আদান প্রদান হবে না, তাদের মধ্যে তাপমাত্রার আদান প্রদান হবে। তাহলে তাপমাত্রার আদান প্রদান কি সারা জীবন চলতে থাকবে? না, একটা সময় গিয়ে কী হবে, তাদের যে তাপমাত্রা আদান প্রদানটা এটা থেমে যাবে। কখন থেমে যাবে? যখন দুইটা তাপমাত্রা সমান হয়ে যাবে। এ বস্তু এবং বি বস্তু তাপমাত্রা যদি সমান হয়ে যায় তখন হচ্ছে তাপমাত্রার আদান প্রদানটা থেমে যাবে। তাহলে তাপীয় সমতা হচ্ছে ওই সময়টা যখন কি হবে, তাপমাত্রা দুটি বস্তুর মধ্যে তুমি যখন তাপমাত্রা সংযুক্ত করার পরে তাপমাত্রার আদান প্রদান যদি না ঘটে তখন ওই বস্তুগুলো হচ্ছে আমরা বলতে পারবো এগুলো তাপীয় সমতায় রয়েছে। বুঝতে পারছি? তাহলে এই তাপীয় সমতা কনসেপ্টের উপর ভিত্তি করে আমাদের আরেকটি সূত্র চলে আসে, ওটা হচ্ছে তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র, হ্যাঁ, বা থার্মোডাইনামিক্স জিরোথ ল, হ্যাঁ। এটা দেখাইছিলাম না, মনে আছে? তাহলে এই শূন্যতম সূত্র এটা কে দিয়েছিল, কোন বিজ্ঞানী এটা দিয়েছিল? মাঝে মাঝে এটা এমসিকিউতে আসে, এটা মাথায় রাখবা। শূন্যতম সূত্র দিয়েছিল আর.এইচ ফাউলার। আর.এইচ ফাউলার, বুঝছো? তাহলে এটা মাথায় রাখবা যে আর এই তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র কোন বিজ্ঞানী দিয়েছিল। তাহলে শূন্যতম সূত্রটা কি? তাহলে আমরা বুঝলাম তাপীয় সমতা হচ্ছে দুইটি বস্তুকে যখন পাশাপাশি রাখা হয় বা একটার সংস্পর্শে আরেকটাকে আনা হয়, তখন তাদের মধ্যে যদি তাপের আদান প্রদান না ঘটে তখন বলতে পারবো দুইটি বস্তু তাপীয় সমতা রয়েছে। এখন তাহলে এই তাপীয় সমতার উপর ভিত্তি করে শূন্যতম সূত্র আনা হয়েছে। তাহলে শূন্যতম সূত্রটা কি? এখন আসি আমরা ওই শূন্যতম সূত্রটা একটু দেখি। তাহলে ধরলাম আমাদের কাছে তিনটি বস্তু আছে। কয়টি বস্তু আছে? তিনটি। একটা হচ্ছে আমাদের, এটার নাম দিলাম হচ্ছে এ বস্তু, আর একটা হচ্ছে আমাদের, এটার নাম দিলাম হচ্ছে বি। তাহলে এই দুইটি বস্তুর সাথে আমি কি করলাম, আর একটা বস্তুকে দিলাম সংস্পর্শে, ঠিক আছে, ওটা হচ্ছে সি। তাহলে তুমি খেয়াল করো তো যে আমাদের এ এবং বি এর মধ্যে, তাদের মধ্যে কি কোনো
সম্পর্ক আছে, তাহলে এ বস্তু আলাদা, বি বস্তু আলাদা, তাদের মধ্যে কি হবে না, তাপমাত্রা আদান প্রদান হবে না। কিন্তু খেয়াল করলে দেখবা এ এবং সি এর মধ্যে কি আছে, সংস্পর্শ আছে না। তাহলে এ বস্তু থেকে সি বস্তুর দিকে তাপমাত্রা আসবে, বি বস্তু থেকে বি, অর্থাৎ এ এবং সি এর মধ্যে তাপের আদান প্রদান হবে। যার কাছে বেশি সে দিবে, যার কাছে কম সে নিবে তাপমাত্রা। সেমভাবে যদি আমরা চিন্তা করি বি এবং সি এর মধ্যে কি হবে, তাপের আদান প্রদান হবে। তো যার কাছে বেশি সে দিবে, যার কাছে কম সে নিবে। তাহলে যদি এ এবং সি, এ বিন্দু এবং সি বিন্দু যদি তাপীয় সমতা রক্ষা করে, সেমভাবে যদি চিন্তা করি বি এবং সি বিন্দু যদি তাপীয় সমতা রক্ষা করে, তাহলে আমরা এটা বলতে পারবো যে এ এবং সি এই দুটো কি হচ্ছে, তাপীয় সমতা রক্ষা করতেছে। মানে এ বিন্দু যে তাপমাত্রা, বি বিন্দু তাপমাত্রা দুইটা সেম হয়ে যাবে তখন। কিন্তু আমরা এ এবং বি এর মধ্যে কি করি না, কোনো সংস্পর্শ বা একটার সাথে একটা মানে কোনো সম্পর্ক নাই, কিন্তু তারা তাপমাত্রা তাদের সমান হয়ে গেছে আর কি, তারা তাপীয় সমতায় চলে আসছে। কিভাবে, এই সি বিন্দুর মাধ্যমে। তাহলে এই কনসেপ্টটা হচ্ছে দিয়েছিল আর.এইচ ফাউলার। এই কনসেপ্টটাকে আমরা তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র হিসাবে মাথায় রাখবো আর কি। তাহলে বুঝছো তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র কি? এবং এই তাপগতিবিদ্যার শূন্যতম সূত্রের উপর ভিত্তি করে আমাদের একটা কনসেপ্ট আসে, ওটা হচ্ছে কি, আমরা যখন আমাদের শরীরে তাপমাত্রা মাপার জন্য আমরা কি ইউজ করি মনে আছে, থার্মোমিটার ইউজ করি না, থার্মোমিটার। থার্মোমিটারকে কি বলা হয়, থার্মোমিটারকে বলা হয় তাপমান যন্ত্র, তাপমান যন্ত্র, ঠিক আছে। তাহলে এই থার্মোমিটারটা কিভাবে আবিষ্কার হয়েছে, কোন কনসেপ্টের উপর ভিত্তি করে আবিষ্কার হয়েছে, ঠিক আছে, বা কিভাবে তৈরি করা হয়েছে আর কি। থার্মোমিটারটা হচ্ছে শূন্যতম সূত্রের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে, এটা এমসিকিউ হিসেবে মাথায় রাখবা। হ্যাঁ, এটা হচ্ছে 21-22 সালে হচ্ছে তোমার মেডিকেল ভর্তি পরীক্ষা আসছিল আর কি। তো এই কনসেপ্টটা মাথায় রাখবা, থার্মোমিটার বা থার্মোমিটারটা হচ্ছে শূন্যতম তাপগতিবিদ্যার শূন্যতম সূত্রের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। তাহলে আমরা বুঝলাম তাপীয় সমতা কি, তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র কি। তাহলে এটার শূন্যতম সূত্রের আমাদের যদি এটা যদি একটু বলি, এটা হচ্ছে কি, দুইটি বস্তু যদি তৃতীয় কোনো বস্তুর সাথে তাপীয় সাম্যাবস্থায় থাকে, তখন প্রথমোক্ত বস্তু দুইটি পরস্পরের সাথে তাপীয় সাম্যাবস্থায় থাকবে। মানে যেটা এতক্ষণ ধরে ব্যাখ্যা করলাম ওইটাই, মানে হচ্ছে তুমি যদি চিন্তা করো এ এবং সি যদি তারা কি থাকে, তাপীয় সমতা রক্ষা করে, বি এবং সি যদি তারা তাপীয় সমতা রক্ষা করে, তাহলে আমরা বলতে পারবো যে কি এ এবং সি তারা তাপীয় সমতা রক্ষা করতেছে। বুঝছো? তাহলে আমরা তাপীয় সমতা কি এরা বুঝলাম। এরপরে আমরা চলে যাব হচ্ছে আমরা তাপমাত্রা ধারণা। হ্যাঁ, তাহলে তাপমাত্রা ধারণা দিতে গিয়ে আমাদের কিছু স্কেল নিয়ে পড়াশোনা করতে হবে আর কি। হ্যাঁ, তাহলে তাপমাত্রা কয়টা স্কেলের উপর ভিত্তি করে পরিমাপ করা হয় দেখাছিলাম না, এটা কি তিনটি। একটা হচ্ছে কি কেলভিন স্কেল, সেলসিয়াস স্কেল, আর হচ্ছে ফারেনহাইট স্কেল, ঠিক আছে। তাহলে তাপমাত্রা ধারণা উপর ভিত্তি করে আমরা তিনটি স্কেল মাথায় রাখবো। একটি হচ্ছে কি সেলসিয়াস স্কেল, এটি হচ্ছে কেলভিন স্কেল, এটা হচ্ছে ফারেনহাইট স্কেল। তাহলে সেলসিয়াস স্কেলের ক্ষেত্রে আমরা মাথায় রাখবো তার এই সবগুলো স্কেলের ক্ষেত্রে আমাদের একটা নিম্নবিন্দু থাকবে। হ্যাঁ, এটাকে বলা হচ্ছে, একটা হচ্ছে বরফ বিন্দু আর একটা হচ্ছে বাষ্প বিন্দু। হ্যাঁ, একটা হচ্ছে বরফ বিন্দু আর একটা হচ্ছে কি বাষ্প বিন্দু। হ্যাঁ, এই দুইটা মাথায় রাখবো আর কি।
তাহলে সেলসিয়াস স্কেলের ক্ষেত্রে আমাদের বরফ বিন্দুটা কত? সেলসিয়াস স্কেলের ক্ষেত্রে আমাদের বরফ বিন্দু কত? এটা হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস, আর বাষ্পবিন্দু হচ্ছে কত? 100 ডিগ্রি সেলসিয়াস। এরপরে কেলভিন স্কেলের ক্ষেত্রে আমাদের বরফ বিন্দু কত? 273 ডিগ্রি কেলভিন। এরপরে বাষ্পবিন্দু হচ্ছে 373। এরপরে ফারেনহাইট স্কেলের ক্ষেত্রে বরফ বিন্দু কত? 32 ডিগ্রি ফারেনহাইট, আর বাষ্পবিন্দু কত ছিল? 212 ডিগ্রি ফারেনহাইট। ঠিক আছে, তাহলে এই বিষয়গুলো মাথায় রাখবা আর কি। আর হচ্ছে বরফ বিন্দু আর একটা হচ্ছে বাষ্পবিন্দু, এই দুইটার পার্থক্য কত? এই দুইটার পার্থক্যকে বলা হচ্ছে আমাদের মৌলিক ব্যবধান আর কি। তাহলে আমাদেরকে যদি বলা হয় এমসিকিউতে মৌলিক ব্যবধান বের করতে, তাহলে কীভাবে বের করবো মৌলিক ব্যবধান? মৌলিক ব্যবধান বের করার জন্য আমাদেরকে প্রথমে একটা স্কেলের বাষ্পবিন্দু জানতে হবে, ওইটা থেকে বিয়োগ করতে হবে বরফ বিন্দু। যেহেতু আমরা জানি বাষ্পবিন্দু সবসময় বরফ বিন্দু থেকে কী হয়? বড় হয়। হ্যাঁ, তাহলে যদি সেলসিয়াস স্কেলের ক্ষেত্রে আমরা মৌলিক ব্যবধান বের করতে চাই, তাহলে বাষ্পবিন্দু কত? 100 ডিগ্রি সেলসিয়াস, বরফ বিন্দু কত? 0 ডিগ্রি সেলসিয়াস। হ্যাঁ, পার্থক্য কত হবে? 100 ডিগ্রি সেলসিয়াস। তাহলে সেলসিয়াস স্কেলের মৌলিক ব্যবধান কত? 100 ডিগ্রি সেলসিয়াস। সেমভাবে যদি আমরা ফারেনহাইট স্কেলের ক্ষেত্রে চিন্তা করি, বাষ্পবিন্দু হচ্ছে 212 ডিগ্রি ফারেনহাইট। হ্যাঁ, এরপরে হচ্ছে বরফ বিন্দু হচ্ছে 32 ডিগ্রি ফারেনহাইট, বিয়োগ করলে কত আসবে? 180 ডিগ্রি ফারেনহাইট। এটা হচ্ছে ফারেনহাইট স্কেলের কি মৌলিক ব্যবধান। সেমভাবে তুমি যদি কেলভিনের ক্ষেত্রে বিয়োগ করো, 373 থেকে 273 বিয়োগ করলে মৌলিক ব্যবধান আসবে কত? 100 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, তাহলে এখন হচ্ছে আমরা সেলসিয়াস স্কেল কি, কেলভিনের স্কেল কি, ফারেনহাইট স্কেল কি, এগুলা বরফ বিন্দু বাষ্পবিন্দু সম্পর্কে ধারণা নিলাম এবং মৌলিক ব্যবধান নিয়েও বুঝলাম। এখন হচ্ছে এই তিনটে স্কেলের মধ্যে আমাদেরকে দেখতে হবে তাদের মধ্যে একটা সম্পর্ক স্থাপন আছে। হ্যাঁ, একটা সম্পর্ক আছে, ওই সম্পর্কটা এখন আমরা বের করার চেষ্টা করবো আর কি। তাহলে আশা করি যতটুকু দেখাইছি ততটুকু বুঝছো। এখন হচ্ছে আমরা এই তিনটে স্কেলের মধ্যে কি করব? একটা সম্পর্ক স্থাপন করার চেষ্টা করবো আর কি। তাহলে আমরা এখন দেখতেছি হচ্ছে সেলসিয়াস, কেলভিন ও ফারেনহাইট। ফারেনহাইটের মধ্যে কি সম্পর্ক? তাহলে আমরা যদি স্কেলগুলো একটু আঁকার চেষ্টা করি, ধরলাম এটা হচ্ছে আমাদের কি সেলসিয়াস স্কেল। এরপরে এটা হচ্ছে আমাদের কেলভিন স্কেল। হচ্ছে আমাদের ফারেনহাইট স্কেল। তাহলে খেয়াল করো, সেলসিয়াস স্কেলের এই বিন্দুটা হচ্ছে আমরা ধরলাম হচ্ছে কি বরফ বিন্দু বা সর্বনিম্ন যে তাপমাত্রা ওইটা, আর হচ্ছে এটা হচ্ছে তার বাষ্পবিন্দু। ঠিক আছে, আর কেলভিনের ক্ষেত্রে এটা হচ্ছে তার বরফ বিন্দু, যার মান কত? 273 কেলভিন, আর এটা হচ্ছে তার বাষ্পবিন্দু, এটা হচ্ছে 373 কেলভিন। এরপরে এটা হচ্ছে ফারেনহাইট স্কেলের ক্ষেত্রে বরফ বিন্দু, যেটা হচ্ছে আমাদের কত? 32 ডিগ্রি ফারেনহাইট, আর ফারেনহাইটের ক্ষেত্রে বাষ্পবিন্দু হচ্ছে কত? 212 ডিগ্রি ফারেনহাইট। তাহলে এখন আমরা
একটা সূত্র দেখবো আর কি, কীভাবে হচ্ছে আমরা তাহলে আমরা তিনটা স্কেল সম্পর্কে আমরা ধারণা পাইছি। এখন যদি আমাদেরকে নতুন একটা স্কেল বের করতে বলে, যা আমরা যদি আবিষ্কার করতে চাই, তাহলে আমরা কিভাবে করব? হ্যাঁ, তাহলে আমরা একটা সূত্র লিখবো, এটা হচ্ছে থিটা মাইনাস থিটা আইস। হ্যাঁ, আইস মানে কি? বরফ বিন্দু। এরপর হচ্ছে থিটা স্টিম মাইনাস থিটা আইস। তাহলে স্টিম মানে কি? বাষ্পবিন্দু। আর থিটা আইস মানে কি? বরফ বিন্দু। তো এটা ইজ ইকুয়াল টু লিখবো হচ্ছে এক্স অফ থিটা মাইনাস এক্স আইস, এরপরে এক্স স্টিম এক্স আইস। তাহলে আমরা এটা একটা স্কেল, এটা একটা স্কেল। হ্যাঁ, দুইটা স্কেলের মধ্যে যদি সম্পর্ক বের করতে চাই, তাহলে ধরলাম এটা হচ্ছে আমাদের কি সেলসিয়াস স্কেল, এটা হচ্ছে আমাদের ফারেনহাইট স্কেল। ঠিক আছে, তাহলে তুমি চিন্তা করো সেলসিয়াস স্কেলে থিটা কি? আমরা সি দিয়ে প্রকাশ করলাম, এটাকে ধরো সি। আর থিটা আইস মানে কি? বরফ বিন্দু। তাহলে সেলসিয়াস স্কেলের ক্ষেত্রে বরফ বিন্দু কত আমাদের? 0 ডিগ্রি না? এরপর হচ্ছে কি থিটা স্টিম মানে কি? বাষ্পবিন্দু। তাহলে সেলসিয়াস স্কেলের ক্ষেত্রে বাষ্পবিন্দু কত? 100 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, আর বরফ বিন্দু তো দেখলাম 0 ডিগ্রি। তাহলে আমরা সেলসিয়াস স্কেলের কাজ শেষ। হ্যাঁ, তাহলে এখানে খেয়াল করো, তাহলে এখানে দেখো, তাহলে থিটা এক্স, হ্যাঁ এটা ধরলাম হচ্ছে ফারেনহাইট, যেহেতু বের করতেছি আমরা লিখলাম হচ্ছে এফ। তার বরফ বিন্দু কত? 32 ডিগ্রি ফারেনহাইট। এরপরে বাষ্পবিন্দু কত? 212 ডিগ্রি ফারেনহাইট। হ্যাঁ, এরপরে থিটা এক্স আইস মানে কি? বরফ বিন্দু 32। সেমভাবে যদি আমরা কেলভিনের ক্ষেত্রে বের করি, যদি এটা লিখে নিই বা এটা সেম প্রসেসে লিখে নিই, বা কেলভিনের ক্ষেত্রে আমরা ধরলাম হচ্ছে কে, তাপমাত্রাকে কে দিয়ে প্রকাশ করলাম। এরপরে তার বরফ বিন্দু হচ্ছে 273, এরপরে বাষ্পবিন্দু হচ্ছে 373 মাইনাস 273। ঠিক আছে, তাহলে ক্যালকুলেশন করো, সি মাইনাস 0 ডিগ্রি, তাহলে 100 থেকে এটা বাদ দিলে কত হয়? ব্যবধান হচ্ছে 100 ডিগ্রি। আর উপরে আসবে হচ্ছে কি এফ মাইনাস 32, নিচে আসতেছে হচ্ছে এটার পার্থক্য আসতেছে কত? মৌলিক ব্যবধান 180 ডিগ্রি। আর এখানে আসতেছে হচ্ছে কে মাইনাস 273, পার্থক্য আসতেছে হচ্ছে 100 ডিগ্রি। বুঝছি? তাহলে আমরা চাইলে এটাকে একটা সম্পর্ক হিসেবে বিবেচনা করতে পারি, বা আমাদের মনে রাখার সুবিধার জন্য আমরা এটাকে আর একটু মডিফাই করতে পারি। মডিফাইটা কেমন হবে? ধরো আমরা কি করলাম, উভয় পক্ষে 20 দিয়ে গুণ করে দাও, উভয় পক্ষে 20 দিয়ে গুণ করে দাও। কে মাইনাস 273 200, এখানে 20 দিয়ে গুণ করে দিলাম। ঠিক আছে, তাহলে তুমি খেয়াল করো, এই 20 এই 100-এর সাথে যদি কি হয় ভাগ যায়, তাহলে কত দিয়ে যাবে? 5 20 100 না? 5 20 100, তাহলে 20 দিয়ে 180-কে ভাগ করলে কত আসবে? 9 দুগুণে 18, তাহলে 180-কে ভাগ করলে কত আসবে? 9। তাহলে এখান দিয়ে 20 দিয়ে 100-কে ভাগ করলে আসবে কত? 5। ঠিক আছে, তাহলে আমাদের সম্পর্কটা এখানে আসতেছে কত? c বাই 5 f মাইনাস 32 ডিভাইড বাই 9 ইজ ইকুয়াল টু কে মাইনাস 273 ডিভাইড বাই কত? 5। তাহলে এটা হচ্ছে আমাদের মেইন সম্পর্কটা আর কি, আমরা এটা মাথায় রাখবো, সূত্র হিসাবে মাথায় রাখবো। তাহলে আমাদের যদি যে কোনো তাপমাত্রা দিয়ে দেয়, হ্যাঁ
আমরা কি করতে পারবো, কনভার্সনটা এখন আমরা এই সূত্রের মাধ্যমে করে ফেলতে পারবো। হ্যাঁ, তোমাকে যদি কেলভিন স্কেলে তাপমাত্রা দিয়ে দেয়, তুমি এখানে কেলভিনের মান বসা দিবা। হ্যাঁ, বসা দেওয়ার পর তোমাকে যদি সেলসিয়াস বের করতে বলে, তুমি এই প্রথম অংশ এবং দ্বিতীয় অংশ নিয়ে কাজ করবো আর কি। ধরো তোমাকে এই কেলভিনের মান দিয়ে দিচ্ছি, তোমাকে বলছে যে কি সেলসিয়াসের মান বের করো, তাহলে তুমি কি করবা, এটা ইজ ইকুয়াল টু এটা লিখবা, লিখে এখানে কেলভিনের মান বসা দিবা। হ্যাঁ, তাহলে সি এর মান পেয়ে যাবা। ধরো তোমাকে ফারেনহাইট স্কেলের মান দিয়ে দিছে, বললো যে কি সেলসিয়াস বের করো, তাহলে তুমি প্রথম এই দুইটা অংশ লিখবা, লেখার পরে এখানে ফারেনহাইটের মান বসাবা, সেলসিয়াসের মান বের করে ফেলতে পারবা। বুঝছো? ধরো তোমাকে ফারেনহাইট দিয়ে দিছে, বলছে কেলভিন বের করো, তাহলে এই দুইটা অংশ নিবা। ঠিক আছে, তাহলে এটা আমরা সূত্র হিসাবে আমরা ইউজ করবো আর কি। আশা করি এই সূত্রটা বুঝতে পারছি। তাহলে এই সূত্রটা যদি বুঝতে পারি, তাহলে আমাদেরকে যদি নতুন একটা স্কেল দিয়ে দেয়, হ্যাঁ, যার বরফ বিন্দু এবং যদি বাষ্পবিন্দু যদি আমাদের বলে দেয়, তাহলে আমরা নতুন স্কেলের সূত্র বের করতে পারবো না? কেমনে বের করব? উপরে ওই যে নিয়মটা শুরুতে দেখাইছিলাম, হ্যাঁ, এই জায়গায় এই এতটুকু অংশ মাথা রাখবা আর কি। ঠিক আছে, এতটুকু অংশ মাথা রাখবা। তোমাকে যেখানে নিতে বলছে, হ্যাঁ, ধরো এটা তুমি জানো আর এটা তোমাকে বের করতে বলছে, বুঝছো? তাহলে তোমাকে এগুলা বরফ বিন্দু, বাষ্পবিন্দু এগুলো দিয়ে কী করতে পারবা, তাপমাত্রাগুলো বের করে ফেলতে পারবা। বুঝছো? তাহলে এটা বুঝলে আমাদের এর মাধ্যমে আমাদের কি হলো, যে 2 নম্বর টপিক তাপমাত্রা ধারণা, এটা নিয়ে আমাদের একটা ধারণা হয়ে গেল। আশা করি আর এগুলো নিয়ে 3টে স্কেল নিয়ে আর আমাদের ঝামেলা হবে না। তো আজকে এতটুকুই। তাহলে এরপরে আমরা দেখবো হচ্ছে কি তাপমাত্রার প্রথম সূত্র। হ্যাঁ, এর পরের ভিডিওগুলোতে আমরা দেখবো প্রথম সূত্র, এরপর দ্বিতীয় সূত্র, মেন টপিকগুলো যেগুলো বাকি আছে এগুলো দেখে ফেলবো আর কি। হচ্ছে ভিডিওগুলো তুমি দেখবা, হ্যাঁ, দেখার পর হচ্ছে রিভাইজ দিবা, বই পড়বা, কোনো টপিক বুঝতে সমস্যা হলে জানাবা। এতটুকুই। আল্লাহ হাফেজ, পড়ালেখা করতে থাকো, ইনশাআল্লাহ ভালো কিছু হবে। আসসালামু আলাইকুম।